নেতৃত্বে সাফল্যের ফর্মুলাটা ঠিক কি? আমরা প্রায় ভাবি এর উত্তর হলো টাকা, ক্ষমতা আর হয়তো বংশমর্যাদা। কিন্তু আজ আমরা হাজার হাজার বছরের পুরনো একটা ঘটনা বিশ্লেষণ করব, যা বলছে আমরা হয়তো গোড়া থেকেই ভুল ভাবছি। আমাদের হাতে এমন একটি ভার্স আছে যেখানে নেতৃত্বের এমন এক সূত্রের কথা বলা হয়েছে যা আজকের সিলিকন ভ্যালির সিইও থেকে শুরু করে রাষ্ট্রনেতা সবার জন্যই প্রাসঙ্গিক হতে পারে। ঠিক তাই। আর এই আলোচনাটা এত আকর্ষণীয় কারণ আমরা শুধু একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করব না, বরং আমরা বোঝার চেষ্টা করব কেন সেই সময়ে প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আর সেই চ্যালেঞ্জের মধ্যে আজকের দিনের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে। অবশ্যই আজকের কর্পোরেট জগৎ, রাজনীতি, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনের জন্যও আমরা রাষ্ট্রবিজ্ঞান আর মনোবিজ্ঞানের আলোকেও বিষয়টাকে দেখব। চমৎকার! তাহলে চলুন সেই প্রাচীন ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক, যা হয়তো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করবে। আমরা যে ভার্সটি নিয়ে কথা বলছি সেটি হল সূরা আল বাকারার 247 নম্বর আয়াত। আচ্ছা, আমি তাহলে ভার্সটি তেলাবাত করছি। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউ'তা সা'আতান মিনাল মাল ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউ'তি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এর বাংলা অনুবাদটি হল, তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য রাজা মনোনীত করেছেন। তারা বলল, সে আমাদের ওপর কিভাবে রাজত্ব করবে, অথচ রাজত্ব পাওয়ার অধিকার আমাদেরই বেশি এবং তাকে প্রচুর ধনসম্পদও দেওয়া হয়নি। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে প্রাচুর্য দান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। এই ভার্সটি বুঝতে হলে এর পেছনের গল্পটা প্রেক্ষাপটটা জানা দরকার। বনি ইসরায়েল জাতি তখন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারা বেশ বিপর্যস্ত ছিল। তো তারা তাদের নবীর কাছে গিয়ে আবদার করল, আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করতে পারব। ঠিক। তাদের অনুরোধের জবাবেই আল্লাহ তালুত নামের একজনকে রাজা হিসাবে মনোনীত করলেন। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক এখানেই। তালুত কোনো রাজবংশের ছেলে ছিলেন না, আর তিনি ধনীও ছিলেন না। খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, তাই না? একদমই। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন খুবই সাধারণ একজন মানুষ। কেউ বলেন তিনি চামড়ার কাজ করতেন, কেউ বলেন তিনি ছিলেন পানি বহনকারী। আর অন্যদিকে বনি ইসরায়েলের নেতারা ছিলেন সমাজের সবচেয়ে প্রভাবশালী আর ধনী ব্যক্তি। আর তারা এটা মেনে নিতে পারল না। তাদের প্রথম প্রতিক্রিয়াটাই ছিল আপত্তিতে ভরা। তারা বলল, সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? রাজত্ব তো আমাদের প্রাপ্য, কারণ আমরা উঁচু বংশের, আর তার তো টাকা পয়সাও নেই। এটা অনেকটা আজকের দিনের কর্পোরেট মিটিংয়ের মতো শোনাচ্ছে, যেখানে কেউ একজন দারুণ আইডিয়া দিচ্ছে, কিন্তু অন্যরা ফিসফিস করছে, ওর তো আইভি লীগ থেকে এমবিএ করা নেই, ওর কথা শুনবো কেন? খুব ভালো একটা তুলনা দিয়েছেন। তাদের আপত্তির মূলে ছিল দুটো জিনিস, বংশ আর অর্থ। তারা ধরেই নিয়েছিল নেতা হতে গেলে এই দুটো জিনিস থাকাটা বাধ্যতামূলক। তাদের এই সংকীর্ণ এবং বস্তুবাদী ধারণাকেই ভার্সটি সরাসরি চ্যালেঞ্জ করেছে। এক মিনিট, তার মানে তারা অভিযোগ করল টাকা আর বংশ নিয়ে, আর জবাবে আল্লাহ এই দুটো বিষয়ের কোনো কথাই বললেন না, বরং সম্পূর্ণ নতুন দুটি যোগ্যতার কথা বললেন, জ্ঞান আর শারীরিক শক্তি। এটা তো তাদের যুক্তির মুড়ি পুরোপুরি ঘুরিয়ে দেওয়া। এক্স্যাক্টলি, এখানেই বিষয়টার আসল সৌন্দর্য। আল্লাহ তাদের অভিযোগগুলো তাদের যে মাপকাঠি ছিল সেটা পুরোপুরি অগ্রাহ্য করলেন। তিনি যেন বললেন, তোমরা যে মাপকাঠি দিয়ে নেতৃত্ব মাপছ সেই মাপকাঠিটাই ভুল। তিনি দুটি নতুন এবং মৌলিক যোগ্যতার কথা বললেন। প্রথমটি হল বাসাত ওয়াতান ফিল ইলম, অর্থাৎ জ্ঞানের গভীরতা বা প্রাচুর্য। জ্ঞান বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু বই পড়া জ্ঞান বা একাডেমিক নলেজ? না না, একদমই না। এর অর্থ আরও অনেক ব্যাপক। এখানে জ্ঞান হল প্রজ্ঞা, স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা, যুদ্ধ কৌশল এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা। আচ্ছা। একজন নেতাকে দূরদর্শী হতে হয়। তাকে বুঝতে হয় কখন কঠোর হতে হবে আর কখন নরম। এই ক্ষমতা তো টাকা দিয়ে কেনা যায় না। ঠিক।
এটা আমাকে আব্রাহাম লিঙ্কনের কথা মনে করিয়ে দেয়। তিনি এসেছিলেন অত্যন্ত সাধারণ এক পরিবার থেকে, কিন্তু তার জ্ঞান, প্রজ্ঞা আর দূরদৃষ্টি একটা গোটা দেশকে গৃহযুদ্ধের ভাঙনের হাত থেকে বাঁচিয়েছিল। তার প্রতিপক্ষরা অনেকেই ছিলেন তার চেয়ে অনেক ধনী এবং প্রভাবশালী, কিন্তু ইতিহাসে তারা হারিয়ে গেছেন। টিকে আছে লিঙ্কনের প্রজ্ঞা। দারুণ উদাহরণ। তার মানে জ্ঞান হল সেই অদৃশ্য শক্তি যা সম্পদ তৈরি করতে পারে, ঠিক। কিন্তু সম্পদ সবসময় জ্ঞান তৈরি করতে পারে না। আর দ্বিতীয় যোগ্যতাটা ছিল ওয়ালজিসম, অর্থাৎ দৈহিক শক্তি বা সক্ষমতা। এটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ তখনকার সময়ে নেতৃত্ব ছিল অনেক বেশি শারীরিক পরিশ্রমের কাজ। মানে আজকের দিনের মতো অফিসে বসে তো দেশ চালানো হতো না। রাইট। একজন রাজাকে বা সেনাপতিকে যুদ্ধের ময়দানে সামনে থেকে নেতৃত্ব দিতে হতো। দীর্ঘ পথ ঘোড়ায় চড়ে পাড়ি দিতে হতো, তলোয়ার চালাতে হতো, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হতো। তাই শারীরিক শক্তি ও সুস্বাস্থ্য ছিল নেতৃত্বের একটি অপরিহার্য অংশ। মানে একজন নেতাকে শুধু বুদ্ধিমান হলেই চলতো না, তাকে শারীরিকভাবেও সক্ষম হতে হতো। অবশ্যই। আর তালুত এই দুটি গুণেই সেরা ছিলেন। তিনি ছিলেন জ্ঞানী এবং সুঠাম দেহের অধিকারী। আল্লাহ এটাই স্পষ্ট করে দিলেন যে নেতৃত্বের জন্য যে আসল গুণগুলো দরকার, তালুতের মধ্যে সেগুলো পরিপূর্ণভাবে আছে। তার মানে আল্লাহ শুধু তাদের অভিযোগ খণ্ডনই করেননি, বরং নেতৃত্বের সংজ্ঞাটাই নতুন করে লিখে দিয়েছেন। বলছেন, তোমরা ভুল জিনিস মাপছ, আসল মাপকাঠি হলো জ্ঞান আর সক্ষমতা। আর ভার্সের শেষের অংশে তো বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, যেখানে বলা হচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা শিরোরাজত্ব দান করেন। হ্যাঁ, এবং এই অংশটি পুরো বিতর্কের ওপর শেষ সিলমোহর দিয়ে দেয়। এর মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হলো যে রাজত্ব বা নেতৃত্ব কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা কোনো নির্দিষ্ট পরিবার বা ধনী গোষ্ঠীর জন্য সংরক্ষিত নয়। এটা ঈশ্বরের দান। একদম। আল্লাহ তার অসীম জ্ঞান দিয়ে দেখেন কার ভেতরে আসল যোগ্যতা আছে, এবং তিনি তাকে সেই দায়িত্ব দেন, কারণ তিনি ওয়াসিউন আলিম, প্রাচুর্যময় এবং মহাজ্ঞানী। তার ভাণ্ডার অফুরন্ত, এবং তিনি জানেন কাকে দায়িত্ব দিলে তা সবচেয়ে ভালোভাবে পালিত হবে, এমনকি যদি পুরো সমাজ তাকে অযোগ্য মনে করে। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: যোগ্যতার মাপকাঠি হিসেবে অর্থ ও বংশকে বাতিল করা হচ্ছে। কিন্তু আমরা কি আমাদের আধুনিক জীবনে এই শিক্ষাটা কাজে লাগাতে পেরেছি? যেমন ধরুন, কর্মক্ষেত্রে আমরা মুখে বলি বটে যে মেধার কদর করি, কিন্তু বাস্তবে কি তাই হয়? এটা একটা খুব খুব গভীর প্রশ্ন। আমরা প্রায়ই স্বজনপ্রীতি বা নেপোটিজমকে শুধু একজন অযোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়া হিসাবে দেখি, কিন্তু এই ভার্সের আলোকে দেখলে বোঝা যায় সমস্যাটা তার চেয়েও অনেক বড়। কিভাবে? যখন আমরা যোগ্যতাকে অগ্রাহ্য করে শুধুমাত্র পরিচিত বা আত্মীয় হওয়ার কারণে কাউকে বড় দায়িত্ব দিই, তখন আমরা শুধু একজন ব্যক্তির প্রতি অবিচার করি না, আমরা পুরো প্রতিষ্ঠান বা সিস্টেমের সম্ভাবনাকে নষ্ট করে দিই। এটা একটা স্ট্র্যাটেজিক ব্যর্থতা। মস্তিষ্ক ছাড়া শরীরের মতো। ঠিক তাই। যোগ্য নেতা ছাড়া একটি প্রতিষ্ঠান ঠিক যেন মস্তিষ্ক ছাড়া একটি শরীর। সাময়িকভাবে হয়তো চলবে, কিন্তু দীর্ঘমেয়াদে ভেঙে পড়তে বাধ্য। আর রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনের সময় তো আমরা প্রায়ই দেখি, যার যত টাকা আর পোস্টার, তার জেতার সম্ভাবনাও যেন তত বেশি। ভোটাররা কি আসলেই জ্ঞান বা প্রজ্ঞাকে গুরুত্ব দেয়? এখানেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা দারুণ ধারণার সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানে মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক তন্ত্র নামে একটি সিস্টেমের কথা বলা হয়, যেখানে মেধা ও যোগ্যতাই হল ক্ষমতার মূল ভিত্তি। আচ্ছা, মেরিটোক্রেসি। হ্যাঁ, এই ভার্সটি হাজার হাজার বছর আগে ঠিক এই কথাটাই বলেছে। নেতৃত্ব বংশানুক্রমিক বা ধনীদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে মেধার ভিত্তিতে হওয়া উচিত। সিঙ্গাপুরের কথাই ধরুন, তারা এই মেধাভিত্তিক ব্যবস্থার উপর ভিত্তি করে মাত্র কয়েক দশকে নিজেদের তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে নিয়ে গেছে। এটা সত্যি। তাদের মূল নীতিই ছিল সবচেয়ে যোগ্য এবং বুদ্ধিমান রায় দেশ চালাবে, তাদের পারিবারিক পরিচয় বা সম্পদ যাই হোক না কেন। কিন্তু একটা বিষয় কি আমরা এড়িয়ে যাচ্ছি? মানুষ তো ধনী বা প্রভাবশালী কাউকে দেখলেই সহজে প্রভাবিত হয়। মানে, এটা মেনে নেওয়া কি স্বাভাবিক মানবপ্রবৃত্তি নয়? এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? অবশ্যই আছে। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানে হ্যালো এফেক্ট নামে একটা মজার ধারণা আছে। হ্যালো এফেক্ট? হ্যাঁ,
এটা অনেকটা চকচক করলেই সোনা হয় এই ধারণার উল্টো। আমাদের মস্তিষ্ক ভাবে যা চকচক করছে তা নিশ্চয়ই সোনা। মানে একজন মানুষ দেখতে সুন্দর বা অনেক ধনী বা খুব সুন্দর করে কথা বলতে পারে, তার এই একটা ভালো গুণ দেখে আমরা নিজের অজান্তেই ধরে নিই যে তিনি নিশ্চয়ই বাকি সব দিকেও ভালো। ইন্টারেস্টিং। বুদ্ধিমান, সৎ, যোগ্য সবকিছু। তার একটা গুণের আলো বা হ্যালো বাকি সব কিছুকে ঢেকে দেয়। তার মানে আমাদের মস্তিষ্ক একটা শর্টকাট নেয়, পুরোটা না দেখে একটা অংশ দেখেই বিচার করে ফেলে। একদম। আর বনি ইসরায়েলের নেতারা ঠিক এই হ্যালো ইফেক্টের শিকার হয়েছিলেন। তারা তালুতের সাধারণ অবস্থা দেখে ধরে নিয়েছিলেন যে তিনি অযোগ্য, আর নিজেদের ধনসম্পদ দেখে ভেবেছিলেন তারাই যোগ্য। এই ভার্সটি ঠিক আমাদের মস্তিষ্কের এই শর্টকাট নেওয়ার প্রবণতাকেই চ্যালেঞ্জ করছে। আচ্ছা। এটি আমাদের শেখাচ্ছে যে বাহ্যিক চাকচিক্য বা সম্পদের হ্যালো থেকে বেরিয়ে এসে মানুষের আসল গুণ, অর্থাৎ তার জ্ঞান ও সক্ষমতা দিয়ে তাকে বিচার করতে। তার মানে এই শিক্ষাগুলো শুধু কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এগুলো চিরন্তন। আচ্ছা, দৈহিক শক্তির যে বিষয়টা বলা হলো, আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কি? এখন তো আর রাজাকে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হয় না। খুব ভালো পয়েন্ট। আজকের যুগে দৈহিক শক্তি বা জিসমকে আমরা শারীরিক ও মানসিক সুস্থতা বা ফিটনেস হিসেবে দেখতে পারি। মানে ওয়েলবিং। হ্যাঁ, ওভারঅল ওয়েলবিং। একজন সিইও বা রাষ্ট্রনেতার ওপর যে পরিমাণ মানসিক চাপ থাকে তার সামলানোর জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য। রাত জেগে কাজ করা, ক্রমাগত ভ্রমণ করা, কঠিন সিদ্ধান্ত নেওয়া, এগুলোর জন্য প্রচুর এনার্জি দরকার। ঠিক, সুস্থ শরীরেই তো সুস্থ মন থাকে। একদম। তাই জ্ঞানের পাশাপাশি শারীরিক ও মানসিক সক্ষমতা আজও নেতৃত্বের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা কয়েকটা মূল শিক্ষা পাচ্ছি। প্রথমত, জ্ঞানী আসল শক্তি, অর্থ নয়। একজন জ্ঞানী নেতা একটা জাতিকে যতদূর এগিয়ে নিতে পারেন, একজন ধনী কিন্তু অজ্ঞ নেতা ততটাই পিছিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, নেতৃত্ব দাবি করার বিষয় নয়, বরং যোগ্যতার মাধ্যমে অর্জন করার বিষয়। বনি ইসরায়েলের নেতারা নেতৃত্বকে তাদের অধিকার ভাবছিলেন, কিন্তু আল্লাহ দেখালেন যে এটা একটা দায়িত্ব যা যোগ্যতার ভিত্তিতে অর্পিত হয়। তৃতীয়ত, আমাদের নিজেদের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যদি আমাদের চেয়ে যোগ্য হন, তিনি সামাজিক বা আর্থিকভাবে যে অবস্থানেই থাকুন না কেন, তার নেতৃত্ব মেনে নেওয়ার মধ্যেই দলের বা সমাজের আসল কল্যাণ নিহিত। এটা ব্যক্তিগত জীবনেও সত্যি। হ্যাঁ, যেমন বীরের ক্ষেত্রে শুধুমাত্র পারিবারিক সম্পদ বা সামাজিক অবস্থান না দেখে সঙ্গীর ব্যক্তিগত গুণ, চরিত্র আর বোঝাপড়াকে প্রাধান্য দিলেই একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এবং সব শেষে মানুষের মূল্যায়ন তার ব্যাংক ব্যালেন্স বা বংশ পরিচয় দিয়ে নয়, তার ভেতরের গুণ, জ্ঞান এবং চরিত্র দিয়ে করা উচিত। সংক্ষেপে, এই ভার্স আমাদের শেখায় যে যার মাথায় জ্ঞান আর শরীরে শক্তি বা আজকের ভাষায় সক্ষমতা আছে, তিনিই প্রকৃত নেতা। কারণ ধনসম্পদ অস্থায়ী। কিন্তু জ্ঞান ও প্রজ্ঞা হল স্থায়ী সম্পদ। আজকের এই আলোচনার পর এটা পরিষ্কার যে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নেতা বা সঙ্গী নির্বাচনের সময় আমরা যেন অর্থ বা বংশের চাকচিক্যের কাছে প্রভাবিত না হয়ে প্রকৃত যোগ্যতাকে খুঁজে বের করার চেষ্টা করি। আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই ভার্সে জ্ঞান এবং শারীরিক শক্তিকে তৎকালীন প্রেক্ষাপটের নেতৃত্বের মূল ভিত্তি বলা হয়েছে। আজকের এই ডিজিটাল এবং তথ্য নির্ভর যুগে, যেখানে যুদ্ধ রণক্ষেত্রের বদলে ডেটা, আইডিয়া এবং স্ট্র্যাটেজি দিয়ে হয়, সেখানে নেতৃত্বের জন্য এই দুটি গুণের আধুনিক রূপ কি হতে পারে? শক্তি বলতে আমরা এখন ঠিক কি বুঝব? আর জ্ঞানের পরিধি যখন প্রায় অসীম, তখন একজন নেতার জন্য কোন ধরনের জ্ঞান, টেকনিক্যাল জ্ঞান নাকি ইমোশনাল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি জরুরি? বিষয়টি ভাবার মতো।